বাড়িতে হঠাৎ একটি পুতুল দেখতে পাওয়া যায় এবং সেই পুতুলটি ছিল ক্ষতবিক্ষত। আর তারপর থেকে সে বাড়িতে ঘটেছিল ভয়ঙ্কর ভৌতিক ঘটনা এবং বেদনাদায়ক কিছু ঘটনা, যেটা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। আজকে যে মেয়েটির সাথে এই ঘটনাটি ঘটেছে, সেই মেয়েটি কিন্তু আমাকে ঘটনাটা পাঠিয়েছে। শুধুমাত্র মেয়েটির সাথে ঘটেনি, মেয়েটির সাথে জড়িয়েছিল তার উড বি হাজবেন্ড, তার সাথেও এই ঘটনাটা ঘটেছে। তাদের সম্পর্ক কিন্তু ক্লাস 8 থেকে, আর বর্তমানে তার বয়স হলো 26 বছর। তাহলে বুঝতেই পারছেন তাদের কত বছরের রিলেশন। ক্লাস 8-এ তাদের প্রথম সাক্ষাৎ হয়। মেয়েটি কিন্তু দেখতে মোটামুটি খুবই ভালো এবং তার বয়ফ্রেন্ডকেও দেখতে হ্যান্ডসাম। এখানে একটা কথা বলি, মেয়েটির আর্থিক দিক থেকে কিন্তু একটু সমস্যা ছিল। মেয়েটির বাবা সামান্য কাজ করত, তেমন কিন্তু এলাহিভাবে তারা থাকতে পারতো না। কিন্তু উল্টো দিকে ক্লাস 8-এ যার সঙ্গে এই মেয়েটি, যার নাম মৌমিতা, তার পরিচয় হয়েছে, সেই ছেলেটি কিন্তু ছিল অর্থবান ফ্যামিলি থেকে। তার মা মারা গিয়েছিল যখন ছেলেটি ক্লাস 5-এ পড়তো এবং তার বাবা তখনও বেঁচে ছিলেন এবং চাকরি করতেন, ভালো পোস্টে চাকরি করতেন। বাড়িতে কিন্তু আর কেউই ছিল না। অতএব ছেলেটির সাথে এই যে মেয়েটির সম্পর্ক, এখানে না অনেকেই জিনিসটাকে মেনে নিতে পারেনি। প্রথমে অনেকে জানতো না, যখন তারা মাধ্যমিক পাশ করলো তখন আস্তে আস্তে অনেকেই জানতে পারলো এবং যখন মেয়েটি কলেজে উঠলো তখন কিন্তু সবাই জানতে পারলো। তাদের এই যে ভালোবাসা, এটা কিন্তু খুব মজবুত ছিল, একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, একে অপরকে সত্যি এতটা বুঝতো যে অন্য কেউ ভাবতো এদের মধ্যে কখনো হয়তো কোনো ঝামেলা হবে না, কারণ ছেলেটিও ভালো, মেয়েটিও ভালো। ছেলেটি কিন্তু শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে ভালো, আর মেয়েটি সমস্ত দিক থেকে একেবারে দক্ষ। মেয়েটি নাচ করতে পারে ভালো, মেয়েটি গান গাইতে পারে, মেয়েটি ছবি আঁকতে পারে এবং মেয়েটি ভালো পড়াশোনাও ছিল। এর পাশাপাশি মেয়েটি কিন্তু হাতের কাজও খুব ভালো করতে পারে। অতএব মেয়েটির কোনো তুলনা হয় না। এই সুবাদে কিন্তু মেয়েটির ছোটবেলা থেকেই সমস্ত জায়গায় যাওয়ার একটা ব্যাপার আছে। কোথাও গানের অনুষ্ঠান আছে, কোথাও নাচের অনুষ্ঠান, সমস্ত জায়গায় সে যায়। অতএব মেয়েটির পড়াশোনায় ভালো হলেও পড়াশোনার দিকে কিন্তু অতটা তার সময় হয় না যে টাইমটা খুব বেশি দেব। পড়াশোনা ভালো বলতে খুব ভালো বলছি না, কারণ স্টার মার্কস সে কখনোই পায়নি, কিন্তু ফার্স্ট ডিভিশন পেয়েছে। সমস্ত কিছুই ভালো চলছে। মেয়েটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। এর মধ্যে কিন্তু ছেলেটি একটি চাকরিও পেয়ে গেছে। কিন্তু মেয়েটির একটু গানের জগৎ নিয়ে এগোনোর ব্যাপার আছে। ছেলেটি সেখানেও কোনো না করেনি। সে বলেছে, তোমাকে আমি আরও 2-3 বছর টাইম দিচ্ছি, তারপরে কিন্তু আমরা বিয়ে করব। মেয়েটিও রাজি হয়ে গেছে, সমস্ত কিছুই ভালোভাবে চলছে। কিন্তু এই যে মেয়েটি গ্রাজুয়েশন কমপ্লিট করলো, ছেলেটি চাকরি পেল, তার বড় জোর 3 মাসের মধ্যেই তাদের মধ্যে না ঝামেলা শুরু হয়ে গেছে। ঝামেলা বলতে ছোটখাটো ব্যাপারে তারা অশান্তি করে, একে অপরকে সহ্য করতে পারে না। এমন না যে মেয়েটি ছেলেটিকে সহ্য করতে পারছে না বা ছেলেটি মেয়েটিকে সহ্য করতে পারছে না, এরকম কিন্তু নয়। দুজন দুজনকেই সহ্য করতে পারছে না। আর এখানে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে মেয়েটির গানের ক্লাস। মেয়েটি যেখানে গান শিখতে যেত সেখানে নাকি একটি ছেলে ছিল, মেয়েটিকে খুব পছন্দ করতো। এটি মেয়েটিও জানে, ও বলল যে হ্যাঁ পছন্দ করতো। ছেলেটি আমার থেকে সিনিয়র ছিল এবং যার কাছে সে গান শিখতো তার কাছে ছেলেটি তবলা বাজাতো। ভালো ছেলে, পড়াশোনায়ও ভালো, একটু বয়স হয়েছে, 30-31 বছর মতো হবে, কিন্তু ভালো। সেখানে তো ভালো মন্দের কোনো ব্যাপার আসে না, কারণ মেয়েটি তো তার উড বি হাজবেন্ড, যে তার কত বছরের প্রেমিক, তাকে ভালোবাসে। কিন্তু এই কথা কোনোভাবে জানতে পেরে যায় ছেলেটি যে মেয়েটিকে অন্য কেউ ভালোবাসে বা পছন্দ করে। এখানে কিন্তু প্রথম প্রথম ছেলেটি অতটা গুরুত্ব দিত না, আর কি করতো যে বাবা তোমাকে তো সবাই পছন্দ করে, আমাকে তো কেউ পছন্দ করে না, এইভাবেই আর কি করতো। কিন্তু
এই সামান্য ব্যাপার নিয়েই ওদের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। কি কারণ কি বৃত্তান্ত কিছুই বলছে না, শুধু ছেলেটি বারবার করে বলছে তুমি আর ওই গানের ক্লাসে যাবে না, ওখানে তোমাকে গান করতে আমি কোনো মতেই দেবো না, তুমি অন্য কোথাও যাও। আর মেয়েটির যেখানে বাড়ি না, সেখান থেকে 2-3টে প্ল্যাটফর্ম, মানে আমি রেলওয়ে প্ল্যাটফর্মের কথা বলছি, ট্রেনে উঠলে 2-3টে প্ল্যাটফর্ম মানে যাওয়ার পর, স্টেশন যাওয়ার পরে এক জায়গায় নামে এবং সেখানে গান শিখতে যায়। কিন্তু ছেলেটি রাজি নয় যে মেয়েটি এখন এত দূরে গান শিখতে যাক, যেখানে মেয়েটি গত কয়েক বছর ধরে গান শিখছে। এবং সেখানে গান শেখার পরে মেয়েটির না অনেক সোর্স বেড়েছে, মানে ভালো ভালো জায়গায়, নন্দন এবং আরও অন্যান্য জায়গায় সে গান গাইতে পারে। এমনকি যাদবপুরে যে আর কি সাংস্কৃতিক হলটা আছে, আমি এক্স্যাক্টলি নামটা মনে করতে পারছি না, সেখানেও কিন্তু গান গাইতে মেয়েটি যাচ্ছে। অতএব মেয়েটির যে একটা আশা গান নিয়ে সে আরও এগোবে, সেদিকে কিন্তু মেয়েটি অনেক ধাপ এগিয়ে গেছে ওইখানে কিন্তু গান শেখার পর থেকে। কারণ তারও সোর্স ছিল আর কি, যে গান শেখাতো না তার প্রচুর সোর্স ছিল। কিন্তু ছেলেটি সেখানে বাদ সাধলো। যখন মেয়েটি জিজ্ঞেস করে যে কি হয়েছে, তোমার কি সমস্যা, তুমি তো কখনো আমার গান নিয়ে কিছু বলনি, আর এখানে তো গান শিখছি অনেক বছর ধরে, কি সমস্যা, তুমি কি ওই ছেলেটিকে নিয়ে কিছু ভাবছো, মানে ওই ছেলেটির সঙ্গে আমার। তখন ওই ছেলেটি না চিৎকার করে ওঠে, সে বলে আমি কিছুই জানতে চাই না, তুমি ওখানে যাবে না, ব্যাস যাবে না। মেয়েটি ভাবে অশান্তি শুরু হয়ে গেছে, সন্দেহ যখন এক জায়গায় ঢুকেছে, অতএব এখানে আমি গান শিখতে পারবো না, আর ভালোভাবে থাকলে ওর সন্দেহ এসে যাবেই। মেয়েটি ছেলেটির রাগ ভাঙানোর জন্য তাকে ভালোবাসে বলে মেয়েটি কিন্তু সেখানে সত্যি বলতে না গানটা ছেড়ে দিল। এবং মেয়েটির যেখানে বাড়ি তার তো আশেপাশে অনেকেই গান শেখায়, সেখানে একজন তার চেনা পরিচিত ছিল, এই গানের সুবাদেই আর কি তার কাছে গান করা শুরু করে, গান শেখা শুরু করে আর কি। কারণ গান শেখার তো আর বয়স হয় না এবং শেষও হয় না, তো সেভাবে সে গান শিখতেও থাকে। কিন্তু কোনোভাবেই তো কিছু হচ্ছে না, ছোট ছোট ব্যাপার নিয়ে ছেলেটি অশান্তি শুরু করছে। আর এই যে অশান্তি শুরু করছে, এর ফলে কিন্তু মেয়েটিরও না আর ভালো লাগছে না। কারণ যদি এরকম হতো যে সম্পর্ক অনেক বছরের কিন্তু তার মধ্যে বহুবার অশান্তি বেঁধেছে, ঝগড়া হয়েছে, তাহলে না একটা মানিয়ে যায় সব কিছু। কিন্তু মেয়েটি জানে যে এতগুলো বছরের মধ্যে তার সাথে বড়সড় কখনো কোনো অশান্তি বাঁধেনি, ছোট ছোট ঝামেলা হতেই পারে, সেখানে এই সামান্য ব্যাপার নিয়ে ও এত ঝগড়া করছে, এত অশান্তি করছে, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। তখন মেয়েটি হঠাৎ করে বলে বসে ছেলেটিকে, তুমি চাকরি পেয়ে গেছো বলে কি তোমার আমাকে ভালো লাগছে না, তুমি কি অন্য কোনো মেয়েকে ভালোবেসে ফেলেছো? তখন ছেলেটি বলে না, আমি ভালোবেসে ফেলিনি। আবার মাঝে মাঝে ছেলেটি ঠিক হয়ে যায়, মেয়েটিকে ভালোবাসে, কাছে টানে, আবার বলে যে আমি কেন তোমার প্রতি এত রাগ করছি আমি বুঝতে পারছি না, কারণ আমি জানি তুমি কোনো অন্যায় করোনি, তবুও না আমার রাগ হচ্ছে প্রচণ্ড পরিমাণে। এর মাঝখানে এই যে ছেলেটি এবং মেয়েটির এত অশান্তি হচ্ছে, সেই অশান্তি দেখে কিন্তু বাড়ির লোক আর ঠিক থাকতে পারছে না। মেয়েটির বাড়ি কিন্তু জয়েন্ট ফ্যামিলি, প্রচুরজন তারা একসঙ্গে থাকে, তার জেঠিমা, তার কাকিমা, তার মা, সবাই কিন্তু একসঙ্গেই থাকে, এখনো একসঙ্গেই থাকে। কিন্তু ছেলেটির পরিবারে কিন্তু কেউ নেই, শুধুমাত্র ছেলেটির বাবা আছে এবং বাড়িতে একজন পরিচারিকা আছেন, তিনি সমস্ত কিছু দেখভাল করেন। তো তারা আলোচনা করেন, মানে ছেলেটির বাবা এবং মেয়েটির পরিবারের সকলে আলোচনা করে যে না, এইভাবে তো থাকা যাচ্ছে না, এত বছরের সম্পর্ক, ওরা একে অপরকে এতটা ভালোবাসে, এতটা এগিয়ে গেছে, জিনিসটা তো ভালো দেখাচ্ছে না। যদি ওরা সম্পর্ক ভেঙে দেয় তাহলে কি হবে, কারণ সবাই চায় সম্পর্ক এখানেই হোক এবং এখানে বিয়ে হোক আর কি। তখন সবাই আলোচনা করে ঠিক করে যে যেহেতু বিয়ে তারা আরো 2-1 বছর পরে করবে, তার আগে তারা রেজিস্ট্রি ম্যারেজটা করে নিক। ছেলেটাকে বলা হয়, মেয়েটাকে বলা হয়, তারা কিন্তু এক কথাতেই রাজি হয়ে যায়। তারা ওয়েট করেছিল যে বাড়ির লোক কিছু বলুক, কারণ তারা এইভাবে একারা একারা ডিসিশন নিতে পারছিল না। প্রথমে কিন্তু ছেলেটি না করতেই পারতো, যদি তার সম্পর্ক অন্য কারোর সঙ্গে থাকতো বা কিছু হতো। ছেলেটি কিন্তু একবারই বলেছে হ্যাঁ বাবা আমি রাজি আছি রেজিস্ট্রি করার জন্য, রেজিস্ট্রি করলে হয়তো সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে, কারণ ওর প্রতি আমি খুব রাগ দেখাচ্ছি, এটা একদমই ঠিক নয়। সেইভাবে আলোচনা করা হয়, রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাই করা হয়, মানে যেটা আর কি করে না, প্রথম ফর্ম ফিল আপটা করা হয় এবং 1 মাসের পরে ডেট দেওয়া হয়, তাদের রেজিস্ট্রি ম্যারেজটাও হয়ে যায় এবং খুব ভালোভাবেই হয়। মেয়েটির পরিবারের অনেকেই আসে, ভালো একদম অনেকজন মিলেই রেজিস্ট্রির মানে যে অনুষ্ঠানটা এটা করা হয়েছিল, কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই যে 1টা মাস অ্যাপ্লাই করার পরে কিন্তু 1টা মাস দেয়, এই 1টা মাসের মধ্যে না অনেক সমস্যা গেছে, প্রচুর অশান্তি। এর আগে যে বললাম অশান্তি হচ্ছিল, কিন্তু 1টা মাসের মধ্যে প্রচুর অশান্তি হয়েছে, প্রচুর।
এমনকি যে ছেলে কোনোদিনও, মানে অনেক বছরের সম্পর্ক তো, কোনোদিনও এতগুলো বছরের মধ্যে মেয়েটির গায়ে হাত পর্যন্ত তোলেনি, সেই ছেলে কিন্তু বিনা কারণে, ছোট ছোট কারণে মেয়েটির গায়ে হাত তুলেছে। এমনকি রাস্তার মাঝখানেও মেয়েটিকে মেরেছে। তখন না মেয়েটি ভাবছে যে আমি কি একে বিয়ে করতে পারবো, আমি কেন একে বিয়ে করব, আমার তো একে আর সহ্য হচ্ছে না। এই যে মেয়েটির ওকে সহ্য হচ্ছে না, আমার কিন্তু তখন মনে হয়নি কথাগুলো শুনে যে তখন ওর প্রতি কোনো কিছু হয়েছে। এটা স্বাভাবিক যে অপর পক্ষ আমাকে ভালোবাসছে না, আমার প্রতি সে অনীহা প্রকাশ করছে, আমাকে মারধর করছে, আমি তাহলে তাকে ভালোবাসবো? তার প্রতি আমার ভালোবাসা থাকবে? থাকবে না তো। এটা মেয়েটির ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ছেলেটি অন্য কোথাও সম্পর্ক নেই, রেজিস্ট্রি করতেও রাজি হয়ে গেছে, তাহলে ছেলেটি কেন এরকম বিনা কারণে করছে? এখানে তো খটকা লাগার বিষয়। অনেক সমস্যা এসেছে, মেয়েটি ভেবেছে যে না রেজিস্ট্রিও করবে না, কিন্তু মেয়েটি না ঠাকুরকে খুব বিশ্বাস করত, হনুমানজিকে খুব বিশ্বাস করত, সত্যি করত। এবং সেইভাবে যখন সে ভক্তি ভরে ভগবানকে ডাকতো তখন সমস্ত কিছু ঠিক হয়ে যেত। এবং তৎক্ষণাৎই ছেলেটি ফোন করতো এবং ছেলেটি ফোন করে সরি বলতো, কান্নাকাটি করতো, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি এরকম কেন করছি আমি বুঝতে পারছি না। মেয়েটি কিন্তু তখন রাজি হয়ে যেত, কারণ সে তো তাকে ভালোবাসে না, কি করে ভালোবাসাকে সে আটকাবে? তাই তাদের অনেক বাধা বিপত্তি আসার পরেও রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে যায়। এই রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেল না, তার প্রায় 3-4 মাস করা ভালো ছিল। সত্যি বলতে 3-4 মাসের মধ্যে সামান্য সামান্য কারণ ছাড়া ওদের মধ্যে কোনো অশান্তি বাঁধেনি, কিচ্ছু হয়নি, যেরকম ছেলেটি আগে ছিল সেরকম হয়ে গিয়েছিল। তখন মেয়েটি ভাবলো আচ্ছা আচ্ছা এবার বুঝলাম, ছেলেটি হয়তো ইনসিকিউর ফিল করছিল যে আমি ওকে বিয়ে করব কিনা। এই যে আমি বললাম না আমি 2-3 বছর পরে বিয়ে করব, ও হয়তো ভাবছিল যে আমি বিয়ে না করতে পারি, হয়তো সেই কারণে ওর মনের মধ্যে রাগ সৃষ্টি হয়েছিল। একটা নর্মাল বিষয় যেমন হয় ওদের মধ্যে কিন্তু সেটাই চলছিল। কিন্তু এই যে 3-4 মাস পরে হঠাৎ করে একদিন ছেলেটি মেয়েটিকে ফোন করে খুব গালাগাল করে এবং তাকে বাড়িতে ডেকে মারধর পর্যন্ত করে। কি কারণ কিচ্ছু বলেনি ছেলেটি। মেয়েটি সেখান থেকে বাড়ি চলে আসে, একা আসতে পারেনি। মেয়েটির এতটা আঘাত লেগেছে, মেয়েটি তার কাকাকে ফোন করতে বাধ্য হয়েছে এবং তার কাকা এসে তাকে নিয়ে গেছে। বাড়িতে এসে তার কাকা অশান্তি করছে যে না ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। এইভাবে কে মারধর করে, এতটা পরিমাণে মারধর। এবং তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে এখানে তাদের মেয়েকে বিয়ে দেবে না এবং তারা ডিভোর্স করাবে আর কি, সিদ্ধান্ত নিয়ে নিল। এবং মেয়েটি চুপচাপ করে রয়েছে, কারণ মেয়েটা শকড হয়ে গেছে পুরো যে এরকম মারধর আমাকে কেন করলো, কি কারণে করলো, কোনো তো কারণ ছিল না, কোনো কারণ ছিল না। তখন মেয়েটি না ফোন করে ছেলেটিকে, ছেলেটি ফোন তোলে না, আবার করে আবারও তোলে না। সারাটা মানে সেই দিন আর কি নিয়ে গেছিল দুপুরবেলার দিকে, বিকালবেলার দিকে নিয়ে এসছে, মানে ওই রাত্রে আর ফোনই করেনি। পরের দিন সকালবেলায় ছেলেটি ফোন করে মেয়েটিকে এবং খুব কান্নাকাটি করে আর বলে যে আমি কিছুই জানি না আমি কেন এরকম করলাম, আমি পুরো পাগলের মতো হয়ে গিয়েছিলাম, আমার ব্রেন বলছে যে আমি তোমাকে মারধর করি এবং তোমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাই, আমি কেন এরকম করছি আমি বুঝতে পারছি না। খুব কান্নাকাটি করে এবং এতটা পরিমাণে কান্নাকাটি করে যে ওটাকে ফেক বলে মনে হয় না। মেয়েটি আবার রাজি হয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন যে মেয়েটি কেন বারবার করে ছেলেটির কাছে যাচ্ছে। দেখুন না, ছেলেটি তো সত্যি ভালোবাসতো একসময়, মেয়েটিও ভালোবাসতো, এত বছরের সম্পর্ক তো, চাইলেও না অনেক সময় এখান থেকে বেরিয়ে আসা যায় না। মেয়েটির ক্ষেত্রেও সেম এটাই হয়েছিল। আবার মেয়েটি রাজি হয়ে গেল, তার কাকাকে বোঝালো, তার বাবা জেঠু সবাইকে বোঝালো যে তোমরা চুপ থাকো, আমি ওকে বিয়ে করব, ভুল তো মানুষ মাত্রই হয়, ওকে আমি ক্ষমা করে দিয়েছি। তার 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহের মধ্যে কোনো অশান্তি ছিল না, 1 সপ্তাহ পরে ছেলেটি হঠাৎ করে মেয়েটিকে ফোন করে বলে তুমি কি কোনো পার্সেল পাঠিয়েছো? মেয়েটি বলে না আমি কোনো পার্সেল পাঠাইনি। বলছে একটা পার্সেল আসলো, আমি তো কিছু অর্ডার করিনি। দেখো হয়তো অফিসের কেউ হবে। বলছে অফিসের কেউ হবে বুঝতে পারছি না ঠিক, ঠিক আছে আমি খুলে দেখছি। ফোনটা রেখে দিয়েছে মেয়েটা এবং ছেলেটি ওই গিফটটা খুলে দেখে তার মধ্যে একটি পুতুল রয়েছে। পুতুল মানে নর্মাল পুতুল নয়, এবং সেটা কোনো কাপড় দিয়ে বানানো পুতুল, এবং সেই পুতুলের মাঝখানে রক্ত দিয়ে বা লাল কিছু দিয়ে, ও রক্তই বললো আর কি, মেয়েটি মৌমিতা রক্তই বললো যে রক্তই হবে দিদি, মানে রক্ত দিয়ে পুরো গুণ চিহ্ন দেওয়া, এবং ওই পুতুলটার মাঝখানে সূচ ফোটানো রয়েছে। বুঝতে পারছেন কি অবস্থা? ছেলেটি তখন ফোন করে মেয়েটিকে আর বলে, কারণ ও তো সব কিছু বিশ্বাস করে না, ছেলেটি ভাবতেও পারেনি যে
এই জিনিসটা দিয়ে এই জিনিসটা হতে পারে বা এরকম কিছু হতে পারে। ছেলেটি ভেবেছে কেউ মজা করেছে, এবং এই মজাটা শুধুমাত্র তার গার্লফ্রেন্ড করতে পারে, তার ওয়াইফ করতে পারে। তো মেয়েটিকে ফোন করে বলে, তুমি আমার সঙ্গে আর কি করছো, তুমি এগুলো করে আমাকে পাঠিয়েছো, তোমাকে আমি এরকম করেছিলাম বলে, মারধর করেছিলাম বলে আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে তোমাকে আমি একটা সুন্দর পুতুল কিনে দেবো। তখন মেয়েটি বলে যে আমি কিচ্ছু পাঠাইনি, আমাকে ফটোটা পাঠাও। সেই সঙ্গে সঙ্গে মেয়েটিকে ফটো পাঠায় ছেলেটি, এবং মেয়েটি দেখে না আঁতকে ওঠে। কিন্তু সেই সময়ও মেয়েটি কিন্তু কখনো ভাবেনি যে এই পুতুলের মাধ্যমে কোনো কিছু হচ্ছে বা কোনো কিছু করা হচ্ছে, কিচ্ছু না। মেয়েটি তখন সেদিন একটু টেনশনে ছিল যে কি হলো, কিন্তু দেখবেন কোনো জিনিসটা যখন তেমন কিছু ঘটছে না, আমার চারিপাশে সমস্ত কিছু ঠিক আছে, তখন কিন্তু আর ভেবেনি যে না সব পজিটিভ আছে, কোনো কিছু হচ্ছে না। তো মেয়েটির ক্ষেত্রেও সেম হয়েছিল। প্রায় 1-2 দিন যাওয়ার পরে কোনো কিছুই খারাপ হচ্ছে না, সব ভালো হচ্ছে, ছেলেটিতে মেয়েটিকে ভালোবাসছে। তখন কিন্তু মেয়েটি না এই বিষয়ে ভুলে গেছে, একবারও বলেনি ছেলেটিকে যে পুতুলটা তুমি বাড়ি থেকে ফেলে দাও বা কিছু। ভালো কথা, সেভাবেই চলছে সমস্ত কিছু। কিন্তু হঠাৎ একদিন মেয়েটির কাকিমা ফোন করে ছেলেটিকে। কি? কারণ মেয়েটির নাকি খুব সমস্যা হচ্ছে, সমস্যা নাকি নার্ভের সমস্যা, কারণ মেয়েটি নাকি হাত পা বেঁকে যাচ্ছে এবং তার গলা শুকিয়ে যাচ্ছে, মাঝে মাঝে সে চিৎকার করে উঠছে। তার মনে হচ্ছে, মেয়েটির মনে হচ্ছে তার হাত পা ধরে কেউ ঘোরাচ্ছে, এবং সেটা বীভৎসভাবে তার খুবই লাগছে। সেই সময় এই কষ্ট দেখে মেয়েটির কাকিমা ছেলেটিকে ফোন করে আর বলে, তুমি কি করছো? বলছে আমি ঘরেই বসে আছি, আজকে তো রবিবার, কি হয়েছে? বলছে না এরকম মৌয়ের, ওকে মৌ বলে ডাকে বাড়িতে, মৌয়ের এরকম সমস্যা হচ্ছে, তো তুমি একটু আসতে পারো? বলছে কি সমস্যা? বলছে হাত পা বেঁকে যাচ্ছে। কিন্তু এই যে ফোনে কথা বলছে, ছেলেটিকে ফোন করলো, সেই সময় কিন্তু নিমেষের মধ্যে মেয়েটির সমস্ত কিছু ঠিক হয়ে গেল। মেয়েটি চুপচাপ রয়েছে, কারণ এত সময় কিন্তু মেয়েটির না অন্যরকম লাগছিল, হাত পা বেঁকে যাচ্ছিল, পা বেঁকে যাচ্ছিল, ঘাড়টা কেমন যেন হয়ে যাচ্ছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, চিৎকার করছিল। কিন্তু যখন এই যে তার কাকিমা ছেলেটিকে ফোন করলো, তখন কিন্তু সমস্ত কিছু ঠিক ছিল। তখন ছেলেটি বলল যে আমি তো ঘরেই বসে আছি, আমি এক্ষুনি আসছি। মেয়েটির কাছে আসলো। মেয়েটি তখন পুরোপুরি ঠিক, কারণ ফোনে কথা বলার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গিয়েছিল। মেয়েটি বলল যে এরকম এরকম সমস্যা হচ্ছে, আমি তো বুঝতে পারছিলাম না কি হচ্ছে, তুমি কি করছিলে? বলছে আমি তো ঘরেই ছিলাম, ওই পুতুলটা পাশে ছিল, পুতুলটাকে নিয়ে একটু দেখছিলাম কি কি আছে। বলছে ও আচ্ছা ঠিক আছে, আমার এরকম সমস্যা হচ্ছিল, এখন আমি ঠিক আছি। তখন ছেলেটি বলছে চলো ডাক্তার কাছে নিয়ে যাই। কিন্তু মেয়েটি বলছে না আমি তো এখন ঠিক আছি, আমার কোনো রকম সমস্যা হচ্ছে না, তোমার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না। অনেক সময় ছিল বাড়িতে ছেলেটি, এবং কথায় কথায় না ছেলেটি বলে বসলো যে এই পুতুলের কথা বলছিল, পুতুলটা দেখছিলাম এই ওই। তখন মেয়েটি একই করে বলল, ও পুতুলটা তোমার বড় হয়ে গেল, তোমার এখন পুতুল নিয়েই সমস্ত সময় কেটে যাচ্ছে, আমার কথার মনেই পড়ে না তাই না? তখন ছেলেটি বলল ঠিক আছে, বাড়িতে গিয়ে পুতুলটা আমি ফেলে দেবো। তো এরকম কথোপকথন হওয়ার পরে ছেলেটি কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করে মেয়েটির বাড়ি থেকে গিয়েছিল আর কি বাড়িতে। তো যখন ঘরে ঢোকে তখন পুতুলটা দেখছে খাটের পরে পুরো রয়েছে, হ্যাঁ যেখানে ছিল সেখানেই রয়েছে। তো ছেলেটির হঠাৎ করে মেয়েটির কথা মনে পড়লো যে আহারে মেয়েটি কত কষ্ট পেয়েছে, একবার ওকে সারাদিনে ফোন করা হয়নি, শুধু সকালবেলা একটা মেসেজ করা হয়েছে, এই পুতুলটার জন্যই সমস্ত কিছু, ও কত কষ্ট পাচ্ছিল। আর কি করে বললে, ও সত্যি তো পুতুলটাকে নিয়ে তো অনেকটা সময় ছিলাম, ধুর পুতুলটা রাখবই না। পুতুলটাকে ধরে না নিচে ফেলে দিয়েছে, ধরুন খাটের পরে ছিল পুতুলটা, পুতুলটাকে ডান হাত দিয়ে তুলে নিচে ফ্লোরে ফেলে দিয়েছে। সেই সময় সঙ্গে সঙ্গে 1-2 মিনিট হবে ফোন করেছে মেয়েটির কাকিমা। কি হয়েছে? মেয়েটি নাকি হঠাৎ করে খাট থেকে নিচে পড়ে গেছে, হঠাৎ করে, কি কারণ বা কি বৃত্তান্ত। সবাই বলছে নাকি মেয়েটি ঘুরতে গিয়ে খাটে শুয়েছিল, তো ঘুরতে গিয়ে নিচে পড়ে গেছে। কিন্তু মেয়েটি চিৎকার করছে আর বলছে আমার অসহ্য ব্যথা করছে এবং আমার মাজায় লেগেছে, আর সত্যি বলতে আমি পড়ে যাইনি ইচ্ছা করে, এবং ঘুরতে গিয়েও না, আমি তো সোজাই শুয়েছিলাম, ফোন ঘাঁটছিলাম, আমি তো কিছুই করিনি। কিন্তু হঠাৎ করে মনে হলো কোনো টানে আমি নিচে চলে গেলাম, এবং আমার বীভৎস পরিমাণে লাগলো। কিছুই বুঝতে পারছে না ছেলেটি যে এরকম কেন হলো। কিন্তু ও তখনও ভাবছে যে হতেই পারে, মেয়েটি হয়তো বুঝতে পারছিল না, ঘুম চলে এসেছিল, হয়তো এপাশ ওপাশ ফিরতে গিয়ে মেয়েটি পড়ে গেছে। সবাই এটাই ভাবছে, কিন্তু মেয়েটি এত করে বলছে আমি জেগেছিলাম, আমি ফোন ঘাঁটছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করছে না মেয়েটির কথা। মেয়েটি পুরো অবাক যে কি ঘটছে তার সাথে এটা। সেই রাত্রেবেলায় মেয়েটি কিন্তু একা ঘুমোয়নি, ও কিন্তু একাই ঘুমোয় তার ঘরের মধ্যে। মেয়েটির কাকিমা, আমি একটা কথা মাঝখানে বলি, মেয়েটির কিন্তু জেঠিমা আছে, মেয়েটির মা আছে, মেয়েটির কাকিমা আছে, সবাই মেয়েটিকে কিন্তু খুব ভালোবাসে, কিন্তু বিশেষ করে তার কাকিমা কিন্তু তাকে ভীষণ ভীষণ ভালোবাসে।
কাকিমার ছোট্ট একটা মেয়ে আছে 4 বছরের, তাকেও খুব ভালোবাসে মৌ। কিন্তু কাকিমা মৌকে ভালোবাসে নিজের মেয়ের থেকেও বেশি। অতএব যদি মৌয়ের কোথাও খারাপ লাগে বা কোথাও কষ্ট হয়, তাহলে কিন্তু কাকিমারও প্রচণ্ড কষ্ট হয়। তাই 4 বছরের সন্তানকে এই মৌয়ের কাকার কাছে রেখে মৌয়ের কাকিমা কিন্তু তার কাছে রাত্রেবেলায় ঘুমিয়েছিল। কিন্তু সেই রাত্রেবেলায় মেয়েটি অন্যরকম করা শুরু করে দেয়। মানে মেয়েটি উঠে বসে এবং মেয়েটি যেন কেমন যেন একটা করছে। মনে হচ্ছে সে ঘুমের মধ্যে অনেকে হাঁটে না, তেমনি সে ঘুমের মধ্যে উঠে বসে পড়েছে এবং বক বক করছে। আর মুখ থেকে আওয়াজ করছে শান্তনু। শান্তনু কিন্তু ছেলেটির ভালো নাম। আমি শান্তনুকে ভালোবাসি, আমি শান্তনুকে বিয়ে করব, তুই করবি না, আমি শান্তনুকে বিয়ে করব। এইবার কথা হচ্ছে, কথাগুলো কিন্তু স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, তো মেয়েটি কাকিমা ভাবছে যে শান্তনুকে তো বিয়ে ওই করবে, ও কাকে বলছি সব কথা। এদিকে ওর কাকিমা বুঝতে পারছে ঘুমের মধ্যে বলছে। কাকিমা বোঝার চেষ্টা করছে, ও কিন্তু ধরছে না একবারও যে কি বলতে চায়। ও যদি উঠে বসে বা মানে উঠে দাঁড়ায় আর কি, তাহলে ওকে ধরবে এবং খাটে শুয়ে দেবে এবং ওকে চেষ্টা করবে জাগিয়ে তোলার। কারণ মেয়েটির কাকিমা তো শুনেছে যে এরকম হয়, মানে ঘুমের মধ্যে অনেকে হাঁটে, কথা বলে, তো সেরকমই হচ্ছে। কিন্তু মেয়েটির কাকিমা শুনতে চাইছে যে মৌ কি বলছে। তখন ওই যে কথাগুলো বলছে না, আমি শান্তনুকে ভালোবাসি, তুই বিয়ে করবি না, কিন্তু কথাটা এরকম কেন হলো, কেন বলছে তুই বলতে, সে কাকে বোঝাচ্ছে? তাহলে কি ছেলেটির অন্য কারোর সঙ্গে সম্পর্ক হয়েছে, যে কথা মৌ বাড়িতে বলছে না, আমরা ছেলেটিকে খারাপ ভাববো বলে? এই কথাগুলো প্রায় 3-4 বার করে বলার পরে মেয়েটি না দাঁড়াম করে আবার শুয়ে পড়লো। মানে মনে হলো যেন কেউ ঠেলে ওকে নিচে ফেলে দিল। মেয়েটি আবার ঘুমিয়ে আছে। এই দৃশ্য দেখে কিন্তু একটু ভয় ভয় লাগছে তার কাকিমার। সারাটা রাত সে ঘুমোতে পারেনি। যখনই মেয়েটির মাথায় হাত দিচ্ছে, তখনই দেখছে মেয়েটি যেন শরীরটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে তো মেয়েটির কাকিমার ভয়ও লাগছে। পালসও চেক করছে, কিন্তু না, নর্মাল আছে। কিন্তু এরকম কেন হচ্ছে? তার মাথায় হাত বুলিয়ে দেয়, ঘুম আসে না। ভোরের দিকে কিন্তু কাকিমা উঠে যায় এবং উঠে দেখে মেয়েটির মা উঠে গেছে, বাইরে কাজ টাজ করছে। তখন মেয়েটির কাকিমা মেয়েটির মাকে বলে যে দিদি একটু এদিকে এসো না, একটু কথা আছে। তো মেয়েটির কাকিমা সমস্ত কথাই বলল, কিন্তু মেয়েটির মা বলছে যে ওদের মধ্যে অনেক অশান্তি হচ্ছে, তো মেয়েটি তো এমনি অসুস্থ, তাই হয়তো এরকম ভুলভাল বকছে, তুমি চিন্তা করো না, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো আমরা একটা কথা ভাবছি, মানে মেয়েটির মা বলছে, আমরা একটা কথা ভাবছি যে বেশি দেরি করে লাভ নেই, সামনের অঘ্রাণ মাসেই ওদের বিয়েটা দিয়ে দিই আর কি। তোমার দাদার সঙ্গেও আলোচনা করলাম, তো তোমার দাদাও বললো যে এরকম শুভ কাজে দেরি করা উচিত নয়, কখন কি হয়ে যায়, বিয়েটা হয়ে গেলে হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। মেয়েটির কাকিমাও রাজি হয়ে গেল, ভালো কথা। এবং যখন মেয়েটি সকালে ঘুম থেকে উঠলো, সে কিন্তু নর্মাল, নর্মাল বলতে মানে মানসিকভাবে নর্মাল, কিন্তু তার মাঝে কিন্তু ব্যথা, সে তো পড়ে গেছে আগের দিন রাত্রে। তখন তাকে বলা হয় যে তোর বিয়ের এরকম কথাবার্তা হচ্ছে, আর ওয়েট করা ঠিক হবে না, তুই বিয়ের পর তোর কেরিয়ার গড়িস। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটির পুরো রূপ চেঞ্জ হয়ে যায়। সে বলে না, কোনো মতেই ও বিয়ে করবে না। মানে উঠে বসে, সে কথা শুনে ওর মাজায় ব্যথা, কোমরে ব্যথা, তা সত্ত্বেও সে উঠে বসে এবং বলে যে কোনো মতেই ও বিয়ে করবে না, বিয়ে করব আমি। ও বিয়ে করবে না কোনো মতেই, বিয়ে করব আমি। আমি মানে এই কথার কোনো মানে হয়? এই কথা কি সাধারণ একজন মানুষ বুঝতে পারে? যে বিয়ে করবে সেই বলছে কোনো মতেও বিয়ে করব না, বিয়ে করব আমি। তখন তার কাকিমা বলে যে মৌ মারে একটা কথা বলি, তুই কি অন্য কিছু ভাবছিস? মানে শান্তনুর সঙ্গে কি অন্য কারোর সম্পর্ক আছে, তুই তাই বলছিস? বলে না, অন্য কারোর সম্পর্ক নেই, আমি ওকে বিয়ে করব, ও ওকে বিয়ে করবে না। তখন ওকে জিজ্ঞেস করে তার কাকা যে ও বলতে তুই কার কথা বলছিস, সে কে আমাকে বল। বলছে মৌ। মানে কি বলতে চাইছে সে? মৌ বলতে? আর এই কথাটা বলে সঙ্গে সঙ্গে সে আবার শুয়ে পড়ে এবং মনে হয় সে অজ্ঞান হয়ে গেছে। তারা সবাই কাছে যায়, কিন্তু তার সমস্ত কিছু ঠিক আছে, সে ঘুমিয়ে গেছে পুরো। সে ঘুমিয়ে গেছে, তাকে দেখেছে সে ঠিক আছে, এবং তাকে দেখার পরে বাড়ির প্রত্যেকটা মানুষ একে অপরের দিকে তাকিয়ে আছে যে ব্যাপারটা কি হলো। মৌ মানে নিজে বলছে, নিজে তো মৌ সে, এবং সে বলছে মৌ বিয়ে করবে না, ও বিয়ে করবে। মানে ও কে? তাহলে অন্য কেউ? এটা তো নিশ্চয়ই নয়। তাহলে কেন এরকম বলছে? কি কোনো ব্রেনের সমস্যা হচ্ছে? শান্তনুকে ফোন করা হয়, কিন্তু শান্তনু অফিসের উদ্দেশ্যে বেরিয়েই গেছে, সোমবার ছিল সেদিন। এদিকে মৌ একটু পরে ঘুম থেকে উঠেছে। সে এখন বসতেও পারছে না ঠিক মতো, এত পরিমাণে তার কোমরে ব্যথা। ডাক্তার দেখানো হয়,
ওষুধ আনা হয়, সমস্ত কিছু করা হয়, ওষুধ খাচ্ছে এবং 1 সপ্তাহের মধ্যে কোমর ব্যথা আগের থেকে তুলনামূলকভাবে একটু কম, পুরোপুরি কমে যায়নি। কিন্তু 1টা সপ্তাহের মধ্যে মৌয়ের শরীর পুরো কাহিল হয়ে গেছে, কারণ সে অন্যরকম বিহেভ করে। সে বোঝাতে চায় শান্তনুকে যে আমি তোমাকে ভালোবাসি না, অন্য কেউ তোমাকে ভালোবাসে এবং তুমি আমাকে ছেড়ে চলে যাও। বাড়ির কেউ বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে এটা। এখন কিন্তু ছেলেটি অশান্তি করছে না, অশান্তি করছে মেয়েটি। মেয়েটি বলতে চাইছে আমি তোমাকে বিয়ে করব না, আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু সে একবারও কিন্তু বলেনি যে আমার অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে। বাড়ির লোকও বুঝতে পারছে না। ওই যে আগে বললাম মেয়েটির সঙ্গে তার কাকিমার খুব ভালো সম্পর্ক, পুরো বেস্ট ফ্রেন্ডের মতো। তার কাকিমাও তাকে জিজ্ঞেস করছে যে মৌ, মারে তোর কি অন্য কোথাও সম্পর্ক হয়েছে, হলেও সেটা বল, আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা দেখছি তো তোর সঙ্গে শান্তনু কি ব্যবহারটা করছে, কিভাবে মারধর করছে, তুই আমাকে খুলে বল। কিন্তু মৌ বলছে আমি জানি না কাকিমা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার ওকে বিয়ে করতে ইচ্ছে করছে না, আমি ডিভোর্স চাই, আমি ডিভোর্সই চাই, আমার কোনো কিছুই আর ভালো লাগছে না, খুব অশান্তি হচ্ছে, ভীষণ পরিমাণে অশান্তি হচ্ছে। ছেলেটি বাড়িতে আসছে এবং বাড়িতে আসার পরে মৌকে অনেক বোঝাচ্ছে, কিন্তু মৌ কোনো মতেই সেই কথা বুঝবে না। সে বারবার করে বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমি তোমাকে সহ্যই করতে পারছি না, কোনো মতেই আমি তোমাকে সহ্য করতে পারছি না। সেই দিন মানে শান্তনু কাঁদতে কাঁদতে চলে যায় সেই বাড়ি থেকে। সেই দিন রাত্রেবেলায়, এখন কিন্তু মৌয়ের পাশে ওর কাকিমার ঘুম হচ্ছে না, কারণ রেগুলার কি ঘুমানো যায়, তারও তো ছোট বাচ্চা রয়েছে, তাই মৌয়ের পাশে এখন ঘুমিয়ে আছে তার মা। রাত্রেবেলা তার মা ঘুম থেকে উঠেছে 3টার দিকে, দেখে তার পাশে তার মেয়ে শুয়ে নেই। কিন্তু মেয়ে কোথায় আছে? সমস্ত বাড়ি তন্ন করে খুঁজে কোথাও মেয়েকে পায় না, চিৎকার শুরু হয়ে যায়, সবাই উঠে যায়, কোথাও মেয়ে নেই। 1তলা বাড়ি, কিন্তু 4টে রুম, 4টে রুমের 3টে রুমেই সবাই থাকে, মানে কাকুরা, জেঠুরা, মৌয়ের বাবা মা, এবং একটা রুম এক্সট্রা পরে করা হয়েছে যখন মৌ বড় হয়েছে আর কি, সেই রুমে মৌ থাকতো। 4টে রুমের কোথাও মৌকে যখন পেল না, তখন তারা বেরিয়ে আসলো গেট খুলে, কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখে মৌ পুরো উঠোনে বসা, উঠোনে বসে রয়েছে উত্তর দিকে মুখ দিয়ে। ভেবে দেখবেন, উত্তর দিকে মুখ দিয়ে বসে রয়েছে, আর হাতে রয়েছে মৌয়ের একটা পুতুল। কি পুতুল ওরা কিন্তু কেউ জানে না, কিন্তু আমি আপনাদের বলছি সেই পুতুল ছিল ওই যে এসেছিল না পার্সেলে যে পুতুলটা ওই শান্তনুর কাছে, সেই পুতুলটা, যেটা ওরা কেউ বুঝতে পারেনি। পুতুলটা নিয়ে 2টো হাত উপরে দিয়ে মেয়েটি কি যেন বলছে বিড়বিড় করে। আর সব থেকে ভয়ানক দৃশ্য, মেয়েটির চুলটা পুরো ছাড়া। যেহেতু মেয়েটি নাচ করে, মেয়েটি সাংস্কৃতিক সমস্ত কিছুর সঙ্গে যুক্ত আছে না, তাই মেয়েটির চুলটা অনেকটা পরিমাণেই বড় এবং চুলটাকে খুব যত্ন করেও। কোমর ছাড়ানো চুল, চুলটা পুরো এলোমেলো, বিভৎসভাবে তাকিয়ে রয়েছে পুতুলটার দিকে। আর যারা সে পুতুলটাকে দেখছে, দেখে মনে হচ্ছে যে পুতুলটা পুরো জীবন্ত, নড়ছে না, চড়ছে না, কিছুই বলছে না, কিন্তু দেখে মনে হচ্ছে যে পুতুলটা খুব ভয়ানক এবং সে পুতুলটা কিছু বলতে চাইছে এবং এটাই বোঝাতে চাইছে যে তোকে যা আমি বলবো তুই সেটাই শুনবি, তোকে শুনতেই হবে। এবং মেয়েটির চোখ মুখ দেখে মনে হচ্ছে যে মেয়েটি স্বাভাবিক নয়, মেয়েটি অন্য কেউ। এই মেয়ে তাদের মৌ কোনো মতেই হতে পারে না। যখন সবাই ডাকছে মৌকে, মৌ কিন্তু এত ডাকাডাকি সত্ত্বেও একবারও পাশ ফিরে তাকায়নি, একবারও তাকায়নি। এত চিৎকার, এত চেঁচামেচি, কিন্তু মৌয়ের চোখ শুধুমাত্র পুতুলের 2টো চোখের দিকে। এবং সেই মুহূর্তে যখন মৌয়ের বাড়ির প্রত্যেকটি মানুষে দেখছে যে মৌ কোনো কথা শুনছে না, তখন তার কাকিমা গিয়েই মৌকে এরকম মানে ঘাড়ে স্পর্শ করে। আর স্পর্শ করার সঙ্গে সঙ্গে মৌ তার কাকিমার দিকে ঘুরে তাকায়, আর একটা হাত দিয়ে পুতুলটাকে ধরে রাখে, আর তার ডান হাত দিয়ে মৌয়ের কাকিমার গলাটা চেপে ধরে গলাটা, এবং বিভৎসভাবে। মৌয়ের কাকিমা কোকিয়ে ওঠে ব্যথায়, গলা থেকে আওয়াজ বেরোনে শুধু গোঙানির আওয়াজ হয়, এবং তখন সকলে ছুটে আসে। কিন্তু ওই সামান্য একটা মেয়ে, যার হাইট খুব বেশিও নয়, রোগা, সেই মেয়েটি যার কোমরে ব্যথা, যে অসুস্থ, সেই মেয়েটি, সেই রুগ্ন মেয়েটি, আমি ওয়ার্ডটা বলতে বাধ্য হচ্ছি, সেই মেয়েটি সবাইকে ঠেলে সরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যে পুতুলটাই ওকে দিয়ে সমস্ত কিছু করাচ্ছে। সেই মুহূর্তে কিন্তু মেয়েটির যে মা, সে কিছু বুঝতে পেরেছিল এবং মেয়েটির হাত থেকে পুতুলটাকে
টেনে নিচে ফেলে দেয় এবং যখন মেয়েটির হাত থেকে পুতুলটা সরে যায় তখনই কিন্তু মেয়েটা হাত ছেড়ে দেয় তার কাকিমার গলা থেকে এবং সে সেখানে পুরোই জ্ঞান হারিয়ে পড়ে যায়, কিছুই সে জানে না। এবং তখন তার কাকু, তার বাবা সবাই কোলে করে নিয়ে ঘরের মধ্যে যায় এবং তাকে শুইয়ে দেওয়া হয়। এবং সেই রাত্রেবেলা তারা সবাই আলোচনা করে যে আর কোনো কিছু স্বাভাবিক নেই এবং তারা বুঝতে পেরে যায় যে মেয়েটির কি হয়েছে। পুরোটা না বুঝতে পারলেও কি বুঝেছে বলুন তো, যে মেয়েটির মধ্যে সত্যি কোনো আত্মা প্রবেশ করেছে এবং মেয়েটির কোনো ক্ষতি করা হয়েছে, ওরা তখন বুঝে যায়। পরের দিন ভোর হতে হতেই ওরা কেউ আর ঘুমোয়নি, ঘুম কি আর আসে? তাদের প্রিয় একটি মেয়ের, তাদের বড় মেয়ের এরকম সমস্যা হয়েছে, কারণ বাড়িতে কিন্তু মই একমাত্র বড় মেয়ে আর তার কাকিমার ছোট বাচ্চা মেয়ে রয়েছে আর তার জেঠুর একটি মাত্র ছেলে আছে এবং সে মৌর থেকে অবশ্যই বড়, কিন্তু মৌ আর কি বাড়ির খুব আদরের মেয়ে। তাই পরের দিন সকাল ভোর হতে হতেই প্রত্যেকে যে যার বাড়িতে ফোন করে, বাড়িতে বলতে বাপের বাড়িতে ফোন করে, যেখানে সেখানে ফোন করে যে এরকম কোনো জানাশোনা কি আছে যে এই বিষয়ে সে জানে বা হেল্প করতে পারে। তো সবাইকে ফোন করে সবাই বলে যে হ্যাঁ আমরা সবাই জানি, কিন্তু সব জায়গায় গেলে তো আর হবে না, একটা ভালো জায়গায় যেতে হবে। তো একটা জায়গায় তাদের পছন্দ হয়, যে জায়গার কথা না দুজন মানুষ বলেছে, যে একজনকে ফোন করার পরে সেও বলেছে এরকম একটা জায়গা, আরেকজনকে ফোন করার পরে সেও বলেছে হ্যাঁ ওই জায়গাটা খুব ভালো, ওখানে আপনারা যেতে পারেন এবং উনি খুব সৎ, খুব ভালো মানুষ, শুধুমাত্র যারা বিপদে পড়ে, যাদের ক্ষতি করা হয় তাদের রেহাই দেওয়া হয় এবং তাদের ক্ষতি কাটানো হয়, শুধুমাত্র ভালো কাজই উনি করে থাকেন। এবং সেই কথা শোনার পরে মৌয়ের বাড়ি থেকে সবাই বলে যে ঠিক আছে ওখানেই ওকে নিয়ে যাওয়া হবে এবং শান্তনুকেও কিন্তু ফোন করতে হবে। শান্তনুকে সকালবেলা ফোন করা হয়, সে কিন্তু ফোনটা তোলেনি। কি ব্যাপার কেউ কিছু বুঝতে পারেনি, ফোনটাও তোলেনি। ওর আর ওয়েট করেনি ওর ফোনের, যে ফোন তুলতে হবে, ওকে দরকারি, এখন শুধুমাত্র প্রয়োজন মেয়েটাকে সুস্থ করা, এটাই দরকার আর কি। তো মেয়েটাকেই গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, কিন্তু যখন মেয়েটাকে গাড়িতে তোলা হয়, গাড়ি কিন্তু ওদের বাড়িতে ছিল না, একটি মাত্র বাইক আছে, কিন্তু সেটা মেয়েটির কাকার, কারণ মেয়েটির একটা কাকার ব্যবসা আছে, বাইক না হলে হয় না, কিন্তু সেই গাড়িটাকে ভাড়া করা হয়। গাড়ি ভাড়া করে যখন মেয়েটাকে ওঠানো হয় তখন কিন্তু মেয়েটা চিৎকার করে ওঠে আর বলে যে আমি শান্তনুকে ছাড়বো না, যতই চেষ্টা করো না কেন আমি শান্তনুকে ছাড়বো না, শান্তনুকে আমি খুব ভালোবাসি, এরকম বলতে বলতে যাচ্ছে এবং খুব বিভৎস অবস্থা মেয়েটির, ভীষণ খারাপ অবস্থা। মাঝে মাঝে মেয়েটি নিজের গলা চিপে ধরেছে আর বলছে যে আমি শেষ করে দেবো ওকে, ওকে বলতে মৌকে, এরম বলতে চাইছে, নিজেই বলছে কিন্তু বোঝাতে চাইছে যে আমি অন্য কেউ এবং মৌকে আমি শেষ করতে চাই, কোনো মতে শান্তনু মৌয়ের হতে পারে না, কোনো মতেই না। তো সেইভাবে তাকে নিয়ে যাওয়া হয় এবং রাস্তা যেতে যেতে শান্তনু কিন্তু ফোন করে সমস্ত কিছু জানতে পারে যে এরকম এরকম ব্যাপার, মৌকে নিয়ে যাওয়া হচ্ছে, আর রাত্রে কি কি ঘটনা ঘটেছিল, পুতুল নিয়ে কি ঘটেছিল। তখন কিন্তু শান্তনু এই কথা শুনে সারা বাড়ি তন্ন করে খোঁজে। প্রথমে কিন্তু সারা ঘর খুঁজতে হয়নি, উপর নিচ কিছুই খুঁজতে হয়নি, সে যেখানে পুতুলটা রাখে সেখানেই খুঁজেছিল, কিন্তু সেখানে পুতুল নেই। তাই সে পুতুল খোঁজার জন্য সমস্ত জায়গায় যায়, কিন্তু পুতুল কোথাও ছিল না। তখন তার মনে খটকা দেয়, ওটাই কি সেই পুতুলটা যেটা নাকি তার বাড়িতে এসেছিল, সে বাড়িতে রেখেছিল। সমস্ত কিছু সে বসে বসে ভাবতে থাকে যে হ্যাঁ এক্স্যাক্টলি, যেদিন আমি ওই পুতুলটাকে নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করছিলাম, কিছু করছিলাম, সেদিনই ওরকম সমস্যা হয়েছিল, পুতুলটাকে আমি ফেলে দিয়েছিলাম, মৌ পড়ে গিয়েছিল এবং পুতুলটা আসার পর থেকে অশান্তি আরও বেড়েছে, অনেক সমস্যা হয়েছে। যেখানে গেছিল মৌকে নিয়ে, সেখানে যাওয়ার পরে সে বলে যে হ্যাঁ আমি ঠিক করে দেবো, সমস্ত কিছু ঠিক করে দেবো, অনেক একটু বড় সমস্যা হয়ে গেছে, কারণ এই সমস্যা বহুদিন ধরে চলছে। আপনারা হয়তো ভাবছিল সেই সময় না ছেলেটি বাইকে চলে গেছে, ওই যেখানে আর কি মৌরা যাচ্ছে, ছেলেটি বলছে পুতুলের কথা। তখন উনি বলে যে পুতুলটা আমার চাই, পুতুলটাকে আমার লাগবে, পুতুলটাকে দিয়েই আমার অনেক কিছু করতে হবে, তাকে পোড়াতে হবে এবং একটা মন্ত্র দিয়ে পোড়াতে হবে। কিন্তু পুতুলকে কেউ খুঁজে পাচ্ছে না। ছেলেটি এবং ছেলেটির যে কাকা শ্বশুর, সে কিন্তু বাইকে করে চলে এসেছিল বাড়িতে, কিন্তু পুতুল কোথাও নেই। পুতুল কিন্তু ওই টেনে ওই উঠোনের পরে ফেলেছিল, কিন্তু সেখানে পুতুল কোথাও নেই। তন্ন করে খোঁজার পরেও পুতুল পাওয়া যায় না। আবার তারা ফিরে যায় সেখানে। তখন তিনি সেই সাধু, কেউ হয়তো একজন হবে, সে বলে যে ঠিক আছে সমস্যার কিছু নেই, আমি কিছু ব্যবস্থা দিচ্ছি, আশা করি এটা ঠিক হয়ে যাবে, কিন্তু ওটা হলে ভালো হতো। দেওয়া হয় মৌকে, মৌ একটু সুস্থ হয়, একটু স্টেবল হয়, কিন্তু না, কোনো কিছুই আর ঠিক হয় না, জানেন, কোনো কিছু ঠিক হয় না। এই নিয়ে প্রায় 4-5 মাস সেরকম সমস্যা হতেই থাকে। সবাই বুঝতে পারে যে এই কারণে হচ্ছে, মৌকে বোঝানো হয়, মৌকে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়, মৌকে কাউন্সিলিং করানো হয়,
তাকে বোঝানো হয় যে তার সাথে এরকম ক্ষতি হয়েছিল, এরকম করা হয়েছিল, তাই সে এরকম করছে, সে যেন আর অশান্তি না করে। কিন্তু না, এখন ছেলেটি মেয়েটি দুজনেই অশান্তি করছে একে অপরের সাথে। মানে তখন বলছি আর কি, পুরোটা শুনুন না, মানে অবাক হয়ে যাবেন পুরো কি হয়েছে শেষ পর্যন্ত। তো এতটা পরিমাণে অশান্তির সৃষ্টি হয় যে মৌ এবং শান্তনুর মধ্যে ডিভোর্স হয়ে যায়, জানেন? হ্যাঁ, এতটা খারাপ পর্যায়ে চলে গিয়েছিল। ছেলেটি মারধর করতো মৌকে, অনেক সমস্যা, প্রচুর সমস্যা ছিল, যে সমস্যার কারণে তারা ডিভোর্স করতে বাধ্য হয়। ডিভোর্স হয়ে যায়, মানে 1 বছর হয়তো টাইম লেগেছিল বা কিছু হয়েছিল, কিন্তু ডিভোর্স মিউচুয়ালভাবেই হয়ে যায়। মৌ বাড়িতে আসে, ছেলেটি তার বাড়িতে থাকে, এইভাবেই চলছে। কেউ কোনো ঠিকমতো কথা বলে না। আর সব থেকে বড় ঘটনা, ছেলেটি চাকরিটা ছেড়ে দেয়, কারণ সে আর কোনো কিছুই ভাবতে পারছিল না, কিছুই ভাল লাগছিল না। একটা ভালো স্থায়ী চাকরি সে ছেড়ে দেয় এবং বাউন্ডুলে হয়ে সে ঘুরে বেড়াতে থাকে। বন্ধু বান্ধবদের সাথে সে ঘুরে বেড়ায়, ড্রিঙ্ক করে, উইড নেয়, মানে সমস্ত কিছু সে করতে থাকে। এমন কোনো নেশা নেই সে বাদ দিচ্ছে, সমস্ত কিছুই করছে। মেয়েটিও চুপচাপ থাকছে, সে কিছু করছে না, চুপচাপ, পুরো চুপচাপ। যখন বাড়ির লোক সবাই দেখছে যে মৌ এরকম পুরো চুপচাপ হয়ে গেছে, সেই মুহূর্তে মৌকে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। মৌ আর না করে না, তাকে পুরীতে ঘুরতে নিয়ে যাওয়া হয়, জানেন? এবং পুরীতেই একজন সাধু বাবা মৌকে দেখে। দেখার পরে মৌকে কিছু বলে না, কিন্তু তার চারিপাশে যে ছিল তার আত্মীয়স্বজন তাকে ডেকে নাকি সে সাধু বাবা বলে যে ওর প্রতি চরম ক্ষতি করা হয়েছে, চরম ক্ষতি, কেউ কাটাতে পারছে না, যদি এটা করেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, সমস্ত কিছুই। আর দেখুন, অনেক জায়গায় কিন্তু এরকম কথা বলা হয়, দেখবেন কোথাও গেলে এরকম অনেকে বলে যে ক্ষতি করা হয়েছে, এরকম করবেন। আবার দেখবেন এটাও বলবে যে শুনুন, আপনার ছেলে মেয়ে কিন্তু খুব ভালো, ভীষণ ভালো রাশি, ভীষণ ভালো গুণ, শুনুন আপনার ছেলে মেয়েকে কিন্তু কখনো বাঁ হাত দিয়ে চড় দেবেন না, এরকম কিন্তু বলে, অনেকেই বলে। অনেকে টাকা পয়সা খায়, অনেক কিছু বলে, কিন্তু এদের সিচুয়েশনটা ভাবুন না। এরা তো জানে যে আমাদের মেয়েকে ক্ষতি করা হয়েছে এবং সেই কারণে মেয়ের এই অবস্থা, এবং তার ডিভোর্স হয়ে গেছে, সে ডিভোর্সি। তো সেই সময় ওদের তো মাথায় আসবেই যে হ্যাঁ, উনি ঠিক কথা বলছেন। তারা কিন্তু রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে বাবা, আপনি বলুন আমরা কি করব। ঠিক আছে, আমার একটা ছোট ঘর আছে, সেখানে আমি থাকি, আপনারা ওকে সন্ধ্যাবেলাতে নিয়ে আসুন। মৌকে সেখানে নিয়ে যাওয়া হয়, সমস্ত কিছু শোনা হয়, এবং সেখানে যাওয়ার পরে তখন তিনি বলেন যে ঠিক আছে, আপনারা একটা কাজ করুন, আপনারা কদিন আছেন এখানে? তখন তারা বলে যে আমরা আরো 2 দিন আছি। সেই কথা শুনে সেই সাধু বাবা বলেন যে ওর যার সঙ্গে সম্পর্ক ছিল তার সঙ্গে ওর বিয়ে হবে। সবাই অবাক, বলছে না বাবা, বিয়ে আর হবে না, ডিভোর্স হয়ে গেছে। বলছি তো আমি, তার সঙ্গে বিয়ে হবে, আমি লিখে দিচ্ছি তার সাথেই বিয়ে হবে। একটা কাজ করুন, তাকে একবার ফোন করুন, এখানে নিয়ে আসুন। বলছে বাবা, তাকে ফোন করতে পারবো না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, অনেক অশান্তি হয়েছে, অনেক কিছুই হয়েছে। বলছে ফোন করুন না, একবার ফোন করুন, আমি কথা বলবো। ফোন করা হয়, আর ছেলেটি একবারই ফোনটা রিসিভ করে, কথা বলে, সাধু বাবা সমস্ত কিছু বলে। ছেলেটি কান্নাকাটিও করছে যে আমি এরকম কেন করলাম, কেন কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। ছেলেটি পরের দিনই তৎকাল টিকিট কেটে কষ্ট করে চলে যায় পুরীতে, এবং ছেলেটিকে আর মেয়েটিকে একসঙ্গে বসে যজ্ঞ করানো হয়, জানেন? একসঙ্গে বসে যজ্ঞ কমপ্লিট হয় এবং দুজনের হাতে 2টো তাবিজ বেঁধে দেওয়া হয়। দুজনে বাড়ি আসে। 1 মাসের মধ্যে ওদের মধ্যে কোনো কথা নেই, ওরা চুপচাপ থাকে। কিন্তু 1 মাস পরে আস্তে আস্তে ওরা আবার আনব্লক করে, ফেসবুকে আর কি আনব্লক করে, কথাবার্তা শুরু হয়, সমস্ত কিছু ঠিক হয়ে যায়। আর তারপরে মাত্র 4 থেকে 5 মাস পরে, রেজিস্ট্রি আর হয়নি ওদের, সামাজিক মতে ওদের বিয়েটা হয়েছে। ওরা কিন্তু ভীষণ ভীষণ সুখী আছে, এবং বর্তমানে মেয়েটি কিন্তু প্রেগনেন্ট। হ্যাঁ, এখন মেয়েটি প্রেগনেন্ট। আর জানেন, এই যে ঘটনাকে ঘটিয়েছিল, নাম তো উচ্চারণ করা যাবে না, এই ঘটনা হচ্ছে ছেলেটিরই বাড়ির পাশের একজন, হ্যাঁ তারই বাড়ির পাশের একজন, এবং সে নাকি বহু বছর, ছোটবেলা থেকেই বলতে পারেন, ছেলেটিকে খুব ভালোবাসে, এবং মেয়েটির সঙ্গে সম্পর্ক হওয়ার আগে থেকেই এত বছর ধরে ছেলেটিকে ভালোবাসে। কিন্তু তখন সে ছোট ছিল, কিছু বলতে পারেনি। কিন্তু যখন সে বড় হয়েছে এবং এই সব টুকটাক কালাজাদু বিষয়ে জানতে পেরেছে, তখন থেকে সে সমস্ত কিছু শুরু করে দিয়েছে। শুধুমাত্র পুতুল নাকি প্রথম ছিল না, এর আগে নাকি দূর থেকে চালান করেছে। চালান বুঝতে পার, চালান বলে অনেকটাই ক্ষতি করা যায়, অনেককে চালান করে ক্ষতি করা হয়েছে, ছেলের ব্রেন নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে ও মৌকে ডিভোর্স দেয় এবং মৌর সঙ্গে ব্রেকআপ করে, অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু মেয়েটির সাথে ভগবান ছিল, মেয়েটির সাথে হনুমানজি ছিল। যে ভগবান যার পাশে হনুমানজি থাকে, বজরং বলি থাকে, এবং ভগবান পাশে থাকে, তার হয়তো ক্ষতি করার সাধ্য
কারণ নেই, কারণ না। মেয়েটি পারেনি, তাই আজ ছেলেটি এবং মেয়েটি মৌ এবং শান্তনু একে অপরকে ভালোবেসেছে, একে অপরকে বিয়ে করেছে এবং সবাই আশীর্বাদ করবেন যেন মৌ সুস্থ বাচ্চার জন্ম দেয় এবং মৌ যেন খুব ভালো থাকে। তাই একটা কথাই বলার যে এরকম তুকতাক, কালা জাদু এগুলো করে কি লাভ হয়, কি হয়? মানুষের কি পাপেরও ভয় থাকে না? আর জানেন তো, আপনারা মানবেন কিনা জানি না, এগুলো অনেক আগে আমি শুনেছি, বহু বছর আগে শুনতাম আর ছোটবেলায় যে এরকম হয়, বান মারে, আমি ঠিক বলছি কিনা জানি না, এরকম সমস্যা হয়। কিন্তু তারপরে বহু বছর সমস্ত কিছু ঠিক ছিল, কিন্তু রিসেন্ট এই জিনিসটা না খুব বেড়ে গেছে, তাই না বলুন? খুব বেড়ে গেছে। আপনারা ফেসবুক খুললেই দেখবেন অনেক গ্রুপে এরকম আছে যে এরকম করতে চাই আমি, এরকম একে ক্ষতি করতে চাই, ওকে ক্ষতি করতে চাই, আপনারা টোটকা বলুন। এগুলো কি কি হচ্ছে এসব? এই আধুনিক জগতে এসে মানুষ এসবে বিশ্বাস করে? এগুলো সত্যি বিশ্বাসযোগ্য? ক্ষতি হয় মানুষের? আমি তো বিশ্বাস করি, জানি না আপনারা কতটা কেউ বিশ্বাস করেন কি করেন না। যাই হোক বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকলে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু অবশ্যই আমাকে নির্দ্বিধায় মেল করে জানাবেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।